এবার সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিন। বিজেপির বিরুদ্ধে অভিযোগ সিপিএম নেত্রী। শীতলকুচিতে সিপিএম কর্মীর রহস্য মৃত্যুর ঘটনা ঘটে, আর সেখানে মৃতের বাড়িতে যান মীনাক্ষী মুখোপাধ্যায়। রবিবার নদী থেকে উদ্ধার সিপিএম কর্মীর মৃতদেহ। সিপিএম কর্মী মন্টু মিয়াকে খুনের অভিযোগ পরিবারে। শীতলকুচিতে মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিন। এটা হচ্ছে বিজেপি না, আগে 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 অ্যারেস্ট হবে, তারপরে আমাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন হলে পুলিশকে জানাক। আমি তো এখানে এসপির কাছে বসে আছি, আমি একজন অসহায় পরিবারে যেতে পারি না? আমার কমরেড মারা গেছেন, খুন হয়েছেন, আমি তার পরিবারে একটাবার দেখা করতে যেতে পারি না? এগুলো আমাদের অপরাধ, এগুলো আমাদের অন্যায়। এটাকে নোংরা রাজনীতি বলে? চাই যারা লুট করেছে, যারা দুর্নীতি করেছে, যারা চুরি করেছে, যারা ধর্ষণ করেছে, যারা খুন করেছে, তাদের শাস্তি হোক, কিন্তু আইন অনুযায়ী তো। আইন কোথায়? তাহলে পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। যে করেছেন অন্যায় কাজ করেছে। ডিম ছোড়ার সংস্কৃতি পশ্চিমবঙ্গে নেই। সিপিআইএম এই জেলায় 90-এর দশকে আমাদের অনেক কর্মীকে খুন করেছে, কিন্তু তারপরেও বলছি সিপিআইএম এর কোনো নেতার বিরুদ্ধে তারপরে একটি সিপিআইএম এর একটি মহিলা কর্মী এ ধরনের আচরণ যারা করেছেন তারা ঘৃণ্য কাজ করেছেন। এই ঘটনার সম্মুখীন আজ বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করতে পারবে কালীঘাট তৃণমূলের ছাত্র এবং যুব সংগঠন। শর্ত সাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। রায় দিতে গিয়ে বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর করা মামলার কথা মনে করিয়ে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বারুইপুরে নাবালিকাকে খুনের ঘটনার প্রতিবাদে সোমবার মোমবাতি হাতে রাস্তায় নামতে দেখা গেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই আবহে কালীঘাট তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনকে শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। যে মিছিলে সামিল হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ও, কিন্তু এই রায় দিতে গিয়ে মঙ্গলবার তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। রায় দিতে গিয়ে এদিন বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর করা একটি মামলার কথা মনে করিয়ে দেন তিনি। বিচারপতি ভট্টাচার্য বলেন, আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। কোচবিহারে একটি মিছিল করার জন্য বর্তমান মুখ্যমন্ত্রীকে মামলা করতে হয়েছিল। আদালত মিছিলের অনুমতি দিয়েছিল। বারুইপুর কাণ্ড, হকার উচ্ছেদ সহ বিভিন্ন ইস্যুতে বুধবার বালিগঞ্জ ফাঁড়ি থেকে ল্যান্সটাউন পর্যন্ত মিছিলের অনুমতি চেয়েছিল কালীঘাট তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন, কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টে দ্বারস্থ হয় তারা। সেই মামলায় রুট বদল করে বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা রোড হয়ে হাজরা মোড় পর্যন্ত মিছিল করার অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। একই সঙ্গে বিচারপতি নির্দেশ দিয়েছেন, বুধবার দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। সম্পূর্ণ রাস্তা বন্ধ করা যাবে না, রাস্তার একদিক দিয়ে গাড়ি চলবে। সর্বাধিক 1000 কর্মী সমর্থক নিয়ে মিছিল করতে হবে। মানতে হবে শব্দবিধি। লাউডস্পিকার ব্যবহার করা যাবে না, হ্যান্ড মাইক ব্যবহার করা যাবে। মিছিল করতে কেউ বারণ করেনি, এটা তো গণতান্ত্রিক অধিকার আমাদের। মিছিল করে কতটা কি উনি কাজ করছেন বা ঘেঁটে দেওয়ার চেষ্টা করছেন সেটা বাংলার মানুষ জবাব দেবে। কই একজনকে নিয়েও তো, বাংলার একটা মা বোনকে নিয়ে তো উনি 15 বছর মিছিল করেননি। হ্যাঁ, উন্নাও হাতরাসকে নিয়ে করেছিলেন, ঠিক। আদালত বলেছে আরোই করবেন, তাতে কোনো অসুবিধা নেই। বাংলার মানুষের জাজমেন্ট দেবে। অন্যদিকে এদিনই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ডিম ছোঁড়ার মামলায় জরুরি শুনানির আবেদন ফেরালেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতি বলেন, এই ধরনের মামলা গ্যালন দায়ের হচ্ছে। মামলা দায়ের করুন, পদ্ধতি মেনে মামলা শুনানির জন্য আসবে। 1 জুলাই কালীগঞ্জের পলাশীতে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ওই দিন 21 জুলাইয়ের প্রস্তুতি সভা করছিলেন তিনি, তখন বাইরে থেকে একের পর এক ডিম ছোড়া হয় তাকে লক্ষ্য করে। যদি বিজেপিতে চলে যান তাহলে না ডিম আসবে, তখন আপনাকে সেই ডিমটাকে ভেজে অমলেট করে টোস্ট দিয়ে আপনাকে খাওয়াবে, কোনো ব্যাপার না। আর যদি আপনি না যান, ইফ ইউ আর নট ফর সেল, যদি আপনি বিকাউ নন, যদি আপনি টিকাউ, তাহলে আপনি কি দেখবেন? তাহলে আপনি সেদিন কালীগঞ্জে দেখবেন। এই ডিম ছোড়ার ঘটনার বিরুদ্ধেই হাইকোর্টে জরুরি ভিত্তিতে শুনানির জন্য দৃষ্টি আকর্ষণ করেছিলেন মহুয়া মৈত্রর আইনজীবী, যে আবেদন ফিরিয়ে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সৌভিক মজুমদার, ঐশী মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। ইডির নজরে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট, 5 জায়গায় হানা দিল তারা। কেন্দ্রীয় এজেন্সির আতশকাচের তলায় কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডও।
ইডির তরফে জানানো হয়েছে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে এই সংস্থার অ্যাকাউন্টে প্রায় 160 কোটি টাকা গেছে। তৃণমূলের টাকায় বিমান এবং চপার কিনে তাদেরই ভাড়া দেয় তারা। পুরো ব্যাপারটা অত্যন্ত সন্দেহজনক বলে উল্লেখ করে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তহবিল নিয়ে তৃণমূলের অন্দরে এখন কার্যত কুস্তি হচ্ছে। লড়াই দল থেকে পুলিশ হয়ে আদালত অব্দি পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই ডেবিট ফ্রিজ করেছে পুলিশ, অর্থাৎ টাকা তোলা যাবে না। এবার ইডির নজরও তৃণমূলের সেই ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনে। ইতিমধ্যেই ইসিআইআর দায়ের করেছে কেন্দ্রীয় এজেন্সি। আর সেই মামলার তদন্তে মঙ্গলবার মোট 5 জায়গায় হানা দিল ইডি। তল্লাশি চলল 4 জায়গায়: সল্টলেক, নিউ টাউন, রাধাবাজার স্ট্রিট, বউবাজার। কেন্দ্রীয় এজেন্সির আতশ কাজের তলায় কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, যাদের রেজিস্টার্ড অফিস ধর্মতলার কাছে রাধাবাজার স্ট্রিটে। সেখানে রয়েছে কেয়ারওয়েল ট্রাভেলসের অফিস। সূত্রের দাবি, এই সংস্থার মাধ্যমেই ভোটের সময় হেলিকপ্টার ভাড়া করত তৃণমূল। এই দিন সকালে তাদের অফিসে পৌঁছে যান ইডির অফিসাররা। ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে টিএমসির ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড এই মামলাতে তারা এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কি ভূমিকা রয়েছে সেটা তারা খতিয়ে দেখার জন্য কিন্তু এখানে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। মূলত এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে তৃণমূলের নেতারা ভোটের আগে বা বিভিন্ন সময় তারা কিন্তু বেশ কিছু জায়গাতে বুকিং করতেন এবং এই ট্রাভেলস কোম্পানির মাধ্যমে কিন্তু চপারও বুকিং হতো। ইডি সূত্রে দাবি, তারা মূলত জানতে চাইছে ভিন রাজ্যে বা বিদেশে যেতে তৃণমূলের কারা এই সংস্থার মাধ্যমে বিমান, হোটেল বুকিং করতেন, কে কতবার বুক করেছেন, টাকা কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এসেছে নাকি দলের অ্যাকাউন্ট থেকে, এই সংস্থার অ্যাকাউন্ট ব্যবহার করে কোথাও টাকা পাচার করা হয়েছে কিনা। সংস্থা নিউ টাউনের অফিসেও এই দিন হানা দেয় ইডি। সাত সকালে কলকাতার একাধিক জায়গায় ইডির হানা। এই মুহূর্তে আমরা রয়েছি নিউ টাউনের কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে। এখানেই সকাল থেকে চলছে ইডির হানা। মূলত আর্থিক তছরূপের একাধিক মামলায় যোগসাজশ পাওয়া গিয়েছে এই কোম্পানির, এবং সেই সূত্র ধরেই ইডি এসেছে তাদের এই নিউ টাউনের অফিসে। কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মালিকের বাড়ি সল্টলেকের সিজি ব্লকে, যে বাড়িতে সংস্কার চলছে। এদিন সেখানে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। এবার ইডির নজরে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট, এবং আজকে 7 সকাল থেকে ইডি আধিকারিকরা তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টের তদন্ত সামনে রেখে তল্লাশি অভিযানে নেমেছেন। আমরা রয়েছি সল্টলেকে, এবং এই যে বাড়ি সিজি ব্লকের বাড়ি, এই বাড়ির ভেতরে পৌঁছে গেছেন ইডি অফিসাররা। এই যে আপনার তল্লাশি চলছে, এই তল্লাশির ফলাফল আপনি দেখবেন, লোকের চোখ কপালে উঠে যাবে যে এরা কিভাবে পিসি ভাইপো মিলে সততার দোহাই দিয়ে চরম দুর্নীতি করে পার্টির টাকাগুলোকে পর্যন্ত নিজেদের পকেটস্থ করেছে। এত ভয় সেই সরকার এসে কিছু করতে পারে। আর ইডি তো জানেন, ইডি তো তাদের দলদাস, ইডি তো দলদাস। নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় দিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে প্রথম অরূপ বিশ্বাস চিঠি দিয়েছিলেন এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজার শাখায়। তখন থেকেই বিতর্কের সূত্রপাত, যদিও এদিন সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি অরূপ বিশ্বাস। ফান্ডের ক্ষেত্রে বলা হচ্ছে একাধিক যে নেতা তারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করতো, সেখানে হোটেল বুকিং, ফ্লাইটের টিকিট বুকিং সমস্ত কিছু করা হতো। সেটা আমি কি করে বলবো, না দেখে না জেনে কিছু মন্তব্য করব। আপনিও তো একটা পদেও ছিলেন, দেখতেন, তাহলে আপনি এটুকু শুধু বলুন যে কি কারণে আপনি ব্যাংককে জানালেন। আমি এইটা বিষয়ে পরে মন্তব্য করব। আমরা ইডির কাছে কোনো রকম আমরা অ্যাপ্লিকেশন করিনি। এবার সাইবার ক্রাইম থানা এর সোর্স কি, উৎস কি, কোথা থেকে এসছে, এবার কেন ইডি এসছে, কিভাবে ইনকোয়ারি করছে, কোথায় তদন্ত করছে তারা বলতে পারবেন না, আমাদের এটা জানা নেই। আমরা আমাদের সাইবার ক্রাইম থানায় আমাদের বক্তব্য আমরা রেখেছি। এদিন বউবাজারে মিলটেক মেটালস অ্যান্ড ওরাস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার অফিসেও হানা দেয় ইডি। লোকাস সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ডিজে মন্তব্য মামলায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গলার স্বরে নমুনা দিতে নির্দেশ দিয়েছে বিধাননগর আদালত। তার আগে কণ্ঠস্বরে নমুনা সংক্রান্ত মামলায় কড়া মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। ডিজে মন্তব্য মামলায় আরও অস্বস্তিতে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশের নোটিশে সাড়া দিন, তদন্তে সহযোগিতা করবেন, এই শর্তেই আদালত আপনাকে রক্ষা কবচ দিয়েছিল। কড়া মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিধানসভা ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে বাজানোর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। ভোটে ভরাডুবির পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতেই উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং শান্তি বিঘ্নিত করার অভিযোগে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়। এফআইআর খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তার আবেদনের ভিত্তিতে 21শে মে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। এরপরে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, আদালতের নির্দেশ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না পুলিশ। 30শে জুলাই বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে রক্ষা কবচ। এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গলার স্বরের নমুনা দিতে নির্দেশ দিয়ে সময় বেঁধে দেয় বিধাননগর আদালত। হাজিরা না দিয়ে সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ফের কলকাতা হাইকোর্টে যান তৃণমূল সাংসদ। সেখানেও জোর ধাক্কা খান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধাননগর আদালতের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, মেলেনি রক্ষা কবচ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর নির্দেশে কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলার ভার দেওয়া হয় বিচারপতি সৌগত ভট্টাচার্যকে। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, পুলিশের নোটিশে সাড়া দিন, ইতিমধ্যে তো রক্ষা কবচ দেওয়া আছে, অসুবিধা কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন, আপনার মক্কেল কি কণ্ঠস্বর দিতে প্রস্তুত নন? তদন্তে সহযোগিতা করবেন এই শর্তেই আদালত রক্ষা কবচ দিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় শর্তভঙ্গ করে থাকলে আবেদন দাখিল করুক রাজ্য সরকার। যদি অভিষেকের কণ্ঠস্বর হয় তাহলে কণ্ঠস্বরের পরীক্ষা দিতে বাধা কোথায়? তার মানে এমন একটা কোনো রহস্যর মধ্যে লুকিয়ে আছে যেটা তদন্তকারী এবং আদালতরা বুঝতে পেরেছে, যার জন্য অভিষেক ব্যানার্জির হাজার আবেদনেও বিচারপতিরা কিন্তু নড়েনি। ও তো বলেছে, এটা অস্বীকার করেছে, এটাই আমার কণ্ঠস্বর। ও যে এরপরে আর কি নতুন করে নেবার কি প্রয়োজন আছে? যে আমি স্বীকার করছি ওটাই আমার কণ্ঠস্বর, তারপরে নতুন করে নেবার কি প্রয়োজন? এইটাই ওর বক্তব্য। আমি তো অস্বীকার করিনি, অস্বীকার করলে নেওয়ার প্রয়োজনটা থাকে। যখন আমি স্বীকারই করছি যে আমারই গলা ওটা, তারপরে নেওয়ার কি প্রয়োজন আছে? এদিকে বিধাননগর আদালতে গলার স্বরের নমুনা দিতে বুধবার সকাল 10টায় দ্বিতীয়বার তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রথমবার হাজিরা দেননি, এবার কি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? শৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওষুধ পাচার সহ একাধিক অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। সম্প্রতি ডায়মন্ড হারবারের সরিষাতে মাটির তলা থেকে উদ্ধার হয় বিপুল ওষুধ। সুমিত রায় এবং জাহাঙ্গীর খানের বিরুদ্ধেও দায়ের হয়েছে অভিযোগ। মামলার জালে আরও জড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওষুধ পাচার, আর্থিক অনিয়ম, নথি জালিয়াতি, প্রমাণ লোপাট সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে পুলিশের কাছে দায়ের হলো নতুন অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দক্ষিণ 24 পরগনার পারুলিয়া কোস্টাল থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিযোগ জানানো হয়েছে তার আত্মসহায়ক সুমিত রায়, ফলতার তৃণমূল নেতা ধৃত জাহাঙ্গীর খানের বিরুদ্ধেও। এখানটা হচ্ছে অভিষেক ব্যানার্জি, সুমিত রায়, অয়ন ঘোষ দস্তিদার এবং 4 থেকে 7 হচ্ছে জাহাঙ্গীর খান। কারণ ফলতার ওষুধ এখানে রয়েছে, আমাদের কাছে খবর আছে ফলতার মডেল ক্যাম্প থেকে ওষুধ আনা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সেবাশ্রয় প্রকল্প নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসছে। এর মধ্যে গত মাসে ডায়মন্ড হারবারের সরিষা এলাকায় ফাঁকা মাঠ থেকে মাটি খুঁড়ে উদ্ধার হয় কাঁড়ি কাঁড়ি ওষুধপত্র, ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশন, সিরাপ, কি ছিল না তার মধ্যে। আর্থ মুভার দিয়ে মাটি খুঁড়তেই উঠে আসে সেসব। এই ঘটনাতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় নতুন অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। এখানটায় প্রচুর পরিমাণে ওষুধ পাওয়া যায় মাটি করে, অনেক জীবনদায়ী ওষুধ রয়েছিল এবং কারা এই ব্যক্তি এই যে ওখানে ওষুধগুলো এরকম মাটি চাপা দিয়ে রেখেছে এবং অনেক সেবাশ্রয়ের লোগো ছিল। তা কি এমন বিষয়টা বললো যে সেবাশ্রয়ের ওই ক্যাম্পগুলোর ওষুধগুলো খুব তাড়াতাড়ি, যে সরকার চেঞ্জ হয়ে গেল অমনি সঙ্গে সঙ্গে সেখানটায় মাটিতে চাপা দেওয়া হলো কোটি কোটি টাকার ওষুধ। তাই এইটার ব্যাপারে ইনভেস্টিগেশন করা দরকার। বিজেপি নেতার অভিযোগপত্রে নাম রয়েছে তৎকালীন 2 জেলা শাসকেরও। তৎকালীন মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং ব্লক স্বাস্থ্য আধিকারিকের নামেও অভিযোগ দায়ের হয়েছে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ। মেসিকাণ্ডে তৃতীয়বার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রায় 3 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ভবিষ্যতে ফের অরূপ বিশ্বাসকে তলব করা হতে পারে বলে পুলিশ সূত্রে দাবি। মেসিকাণ্ডে ফের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। এই নিয়ে তৃতীয়বার জিজ্ঞাসাবাদ করা হলো তাকে। মঙ্গলবার সকাল 10টা নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় আসেন অরূপ বিশ্বাস। প্রায় 3 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের দাবি, লিওনেল মেসির অনুষ্ঠানের দিন মাঠে বেশি লোক ঢুকলো কি করে,
অতিরিক্ত পাস কে ইস্যু করেছিলেন? এইসব বিষয়গুলো নিয়ে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফি করে পুলিশ। পক্ষে যতটা সম্ভব আমি তাদের সাহায্য করছি এবং যতবার তদন্তে ডাকবে ততবার আসবো। যুব ভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মেসির একেবারে গা ঘেঁষে ছবি তোলার চেষ্টা করেন নেতা, মন্ত্রী, ভিভিআইপি ও তাদের পরিবারের সদস্যরা। লিওনেল মেসির গায়ে কার্যত লেপ্টে ছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। নেতা মন্ত্রীদের উপদ্রবে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই মাঠ ছাড়েন মেসিরা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। তারপরই গ্যালারি থেকে বোতল ছোড়া, মাঠে ঢুকে তাণ্ডব, ভাঙচুর চালানো হয়। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। রাজ্যে পালাবদল হতেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। গতকাল আপনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন, এটা একটু। হ্যাঁ, ওনাকে যে রক্ষা কবচটা দেওয়া হয়েছে সেটাকে আমি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছি। আশা করি যে কোনো দিন হিয়ারিংটা হবে, যদি ফেভারেবল হয় ভালো, না হলে যদি আমি সুপ্রিম কোর্ট যাব। সেই মামলায় এদিন অরূপ বিশ্বাসকে ফের জিজ্ঞাসাবাদ করল পুলিশ। অরূপ বিশ্বাস কি বলল সেটার কোনো গুরুত্ব নেই, গুরুত্ব হচ্ছে সারা বাংলার মানুষ, এমনকি মেসির টিম পর্যন্ত এই ঘটনায় দোষী সাব্যস্ত করে দিয়েছে অরূপ বিশ্বাসকে। আইনি অধ্যায়টা শুধু এখন চলছে। ভবিষ্যতে ফের অরূপ বিশ্বাসকে তলব করা হতে পারে বলে পুলিশ সূত্রে দাবি। ময়ূক ঠাকুর চক্রবর্তী, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।